আচ্ছা, তো আমাদের প্রথম চ্যাপ্টার যেটা আমরা মিডের পর থেকে পড়ছি এটা হচ্ছে প্রাইভেসি। আচ্ছা, তাহলে প্রাইভেসি থেকে কিরকম প্রশ্ন আসে আমি যদি বলি সংক্ষেপে বলতে, যে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই প্রাইভেসি? হুম, পারবেন না? জি স্যার। যে প্রাইভেসি বলতে কি বোঝায়, এখানে অনেক কিছু লেখা আছে, আপনারা নিজেদের ভাষায় লিখলে। হ্যাঁ, যে প্রাইভেসি ইজ এ পার্সোনাল রাইট টু প্রোটেক্ট ওয়ানস ওন ইনফরমেশন। ঠিক আছে? অথবা আপনি বললেন যে এই যে এখানে সুন্দর মতো লেখা আছে যে ডেটা প্রাইভেসি এবং কমিউনিকেশন প্রাইভেসি। হুম, এই দুইটার প্রোটেকশনই হচ্ছে মূলত ইনফরমেশন প্রাইভেসি। আচ্ছা, এখানে অনেক লস টস এগুলা আলোচনা করা আছে, এগুলা আপনাদের জানার প্রয়োজন নাই। তবে হ্যাঁ, সংক্ষেপে যদি বলি যে কোন কোন ধরনের ডেটা মানুষের প্রাইভেট, এরকম যদি একটা প্রশ্ন থাকে, হ্যাঁ, এটা জি পড়াইছি স্যার। না, জাস্ট জি স্যার। সিম্পল ভাষায় লিখবেন, মনে করেন ফিনান্সিয়াল ডেটা। আপনি বলবেন যে পিপলস ফিনান্সিয়াল ডেটা ইজ, হ্যাঁ, প্রাইভেট ইনফরমেশন সাচেস। কিরকম সাচেস? তাদের পিন, তাদের ব্যাংকের কার্ড, ঠিক আছে, সেগুলোর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, পিন নাম্বার। কিংবা আপনি কোনো লোনের জন্য অ্যাপ্লিকেশন করছেন, কত টাকা লোন অ্যাপ্রুভ হয়েছে, এই সেই এই বিষয়গুলো, আপনার বেতন কত, এই বিষয়গুলো হচ্ছে প্রাইভেট ইনফরমেশন। এরকম দুইটা লাইন লিখতে পারবেন না? জি স্যার, লিখতে পারবো। হ্যাঁ, তারপরে এই এত কিছু আর পড়ার দরকার নাই। তারপর হচ্ছে হেলথ ইনফরমেশন। তাহলে আপনার আপনার কোনো একটা রোগের ডায়াগনোসিস, তারপরে আপনার প্রেসক্রিপশন। এই যে ফার্মেসি ওয়ালারা ছবি তুলে নিয়ে যাচ্ছে প্রেসক্রিপশনে, জি এটা স্যার, কিন্তু এটা ক্লিয়ারলি বিরক্তিকর। আপনার প্রাইভেসির লঙ্ঘন। কিন্তু তারপরেও তাদের আবার অন্য ইন্টেনশন আছে। তারা তারা দেখে যে যেই ডাক্তারকে তারা টাকা দেয়, সেই ডাক্তার কথার কথা যে সপ্তাহে তাদের 500, ওষুধ লিখছে হ্যাঁ, কিনা। 500 বার তাদের ওষুধ লিখছে কিনা, এরকম একটা টার্গেট তাদের ভিতরে থাকে। সো হেলথ ইনফরমেশন, তো হেলথ রিলেটেড ইনফরমেশন গুলোও প্রাইভেট। এই এই মনে করেন 2-4 লাইন লিখবেন যে মানুষের হেলথ রিলেটেড ইনফরমেশন। তারপরে কিরকম বাচ্চাদের, তাহলে আন্ডার 18, হ্যাঁ, আন্ডার 18 প্রি টিন এবং চিলড্রেন, তাদের সমস্ত পার্সোনাল ডেটা, তাদের ডেট অফ বার্থ, হ্যাঁ, তাদের বাসার ঠিকানা, তাদের ফোন নাম্বার, এগুলো সব কিন্তু পার্সোনাল, মানে চিলড্রেনদের ডেটা হচ্ছে প্রাইভেট ডেটা। এই তো এরকম কিছু কিছু পয়েন্ট লিখতে পারবেন না, ছোট একটা প্রশ্ন যদি আসে? লিখতে পারবো স্যার। আর এখানে এত করে লাভ নাই। আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এটা হচ্ছে ফেয়ার ইনফরমেশন প্র্যাকটিস। এটা আমি অনেকবারই গুরুত্ব দিয়ে পড়াইছি। ফেয়ার ইনফরমেশন প্র্যাকটিস কি? ফেয়ার ইনফরমেশন প্র্যাকটিস হচ্ছে এই যে আমরা বিভিন্ন কাজে, হ্যাঁ, আমরা তো মূলত ডেটা কালেকশনের কাজটাই করব আমাদের প্রফেশনাল লাইফে, যেহেতু আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হচ্ছি কিংবা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হচ্ছি। হ্যাঁ, কম্পিউটার সায়েন্স পড়ে তো মানুষ এই এই জবগুলাই করে। তো আমাদের যে ডেটা কালেকশন আমাদের বিজনেসের জন্য প্রয়োজন, সেই ডেটাটা আমরা কালেক্ট করব ঠিকই, কিন্তু সেটা কালেক্ট করার একটা ফেয়ার পলিসি আছে, ঠিক না? একটা কি ফেয়ার পলিসি আছে। তাহলে সেই পলিসিগুলো কি কি? এই কয়টা পয়েন্ট, এই যে 148 নম্বর পেজে এই যে কয়টা পয়েন্ট লেখা আছে, এই কয়টা পয়েন্ট একটু পড়বেন। স্যার, আপনি ভিডিওটা রেকর্ড করতেছেন? হ্যাঁ, রেকর্ডিং আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে এই কয়টা পয়েন্ট জি পড়তে স্যার। পারবেন না? জি স্যার, পারবো। হ্যাঁ, এইগুলা কিন্তু মানে দেখেন প্রশ্ন কিভাবে কিভাবে আসে। কখনো কখনো সরাসরি প্রশ্ন আসে, হ্যাঁ, যে বেসিক টেনেটস গুলা লেখো, ফেয়ার ইনফরমেশন প্র্যাকটিসের বেসিক টেনেটস গুলা লেখো। আবার কখনো কখনো কিভাবে আসে, একটা সিচুয়েশন আসে, সিচুয়েশনের উত্তর হিসাবে আপনার দিতে হয়। এটা তো আপনারা মিড টার্ম থেকেই দেখছেন। জি যেমন স্যার। আমি সরাসরি বলি নাই যে মিড টার্মে এরকম একটা প্রশ্ন ছিল না, সাইবার সিকিউরিটি, যে কিভাবে শিখাবেন বা সামথিং। জি স্যার। হ্যাঁ, তাহলে প্রশ্নটা কিন্তু ছিল জাস্ট কয়েকটা পয়েন্ট, কিন্তু সরাসরি আসে নাই। কিভাবে বলছে যে তুমি কোনো স্কুলে টিচার হিসেবে জয়েন করছো, অথবা তুমি কোনো আইটি কোম্পানিতে সিকিউরিটি এক্সপার্ট হিসেবে জয়েন করছো, এখন তাদেরকে কিভাবে শিখাবা? একই কথা, ওই সেম কথাই। আচ্ছা, তাহলে ফেয়ার ইনফরমেশন প্র্যাকটিস মানে যখন কারো থেকে আপনি কোনো ইনফরমেশন কালেক্ট করবেন, তখন কি করবেন, তাদেরকে ফার্স্টে জানাবেন। আমরা দেখি না যে বিভিন্ন ওয়েবসাইটে গেলে একটা কুকিজের জন্য
ওয়েবসাইটটা কালো হয়ে যায় আর কুকিজের জন্য একটা আলাদা একটা পপ আপ উঠে যে, জি স্যার। এবং ক্ষেত্র বিশেষে কিন্তু ওই কুকিজটা অ্যাপ্লাই না করলে বা ওকে না দিলে কিন্তু ওই ওয়েবসাইটটা ইউজও করা যায় না। তাহলে কি করতেছে তারা নোটিশ জানাচ্ছে, হ্যাঁ, কাস্টমারকে বা ইন্ডিভিজুয়ালকে জানাচ্ছে যে আমি তোমার ইনফরমেশন কালেক্ট করতে চাই, এই কারণে কালেক্ট করতে চাই, আমরা অন্য কারো কাছে শেয়ার বিক্রি করব না, এই সেই এই কথাগুলো লেখা থাকে। আচ্ছা, দেন চয়েস, তাহলে ওই কাস্টমারের চয়েস থাকতে পারবে, মানে সে এমন না যে অ্যালাউ না দিলে সে এটা ইউজই করতে পারবে না। আপনারা এমন একটা ফিচার ডেভেলপ করবেন যে অ্যালাউ দিলে কিছু কিছু ফিচার অ্যাক্টিভেট হবে, অ্যালাউ না দিলে কিছু কিছু ফিচার কাজ করবে না। আচ্ছা, তারপরে যেমন ইউজ, হ্যাঁ, যে তার জানার রাইট আছে যে তার পার্সোনাল ডেটাটা কি কাজে ইউজ হবে। তারপরে সিকিউরিটি, তার পার্সোনাল ডেটাটা যে তার পার্সোনাল ডেটাটা একটা কম, ধরেন আমার ইনফরমেশন দারাজের কাছে আমি দিলাম, এখন দারাজ থেকে যদি ডাটাটা ব্রিচ হয়, আমরা ডাটা ব্রিচ করছিলাম না, হ্যাকিং, জি স্যার। ডাটা ব্রিচ, তারপরে বিভিন্ন ধরনের সিকিউরিটি লিকেজ, এগুলো নিয়ে একটা চ্যাপ্টারে পড়াশোনা করছিলাম না? তো জি ওই অর্গানাইজেশন গুলা যারা ব্যাপক পরিমাণ ইউজার ডেটা নেয় তাদের কিন্তু সেই পরিমাণ সিকিউরিটি মেজারমেন্টও নিতে হবে, তাদের ডেটাবেস সার্ভারটা স্ট্রং থাকতে হবে, হ্যাঁ, তাদের প্রয়োজনে তারা সিকিউরিটি এক্সপার্ট হায়ার করবে, হ্যাঁ, এই মেজারগুলো তাদের নিতে হবে, এবং এই মেজারটাও ইউজারদেরকে জানাইতে হবে যে আপনার ডেটা আমাদের সাথে সিকিউর আছে, এটা হারানোর কোনো সম্ভাবনা নেই। আচ্ছা, কোনো ডেটা ইউজার দেখতেছে ভুল এন্ট্রি হয়েছে, সেই ডেটাটা তার কারেকশনের রাইট আছে, ঠিক আছে? এই যে পয়েন্টগুলো, এগুলা নিজের ভাষায়, জাস্ট নিজের ভাষায় বুঝায় বলবেন, পারবেন? হ্যালো? স্যার, পারবো স্যার। হ্যাঁ, ট্রাই করবো স্যার। হ্যাঁ, ট্রাই করেন। আর এগুলোর দরকার নাই। আচ্ছা, কনজিউমার প্রোফাইলিং, এটা ক্লাসে পড়াইছিলাম, আবারও আহ, একটু রিভাইজ করে দেই। তো মূলত প্রোফাইলিং, হ্যাঁ, এই ওয়ার্ডটা, এটা একটা ইংলিশ ওয়ার্ড, এটা অন্যান্য অনেক ক্ষেত্রেও এই ওয়ার্ডটা ইউজ হয়। তো প্রোফাইলিং মানে হচ্ছে যে কোনো একজন মানুষের কিছু নোন ক্যারেক্টারিস্টিক্স সেটাকে ফলো করে তার সম্পর্কে একটা অ্যাজাম্পশন তৈরি করা। হুম, তার সম্পর্কে একটা অ্যাজাম্পশন তৈরি করা, যেমন কথার কথা যে আপনার কাছে আম, মনে করেন যে আহ, আপনাদের কারো এসএসসি এইচএসসি অথবা আহ, সোনারগাঁও ইউনিভার্সিটি এই পর্যন্ত যত সেমিস্টার করছেন সব কটা কোর্সে সব রেজাল্ট চলে আসলো আমার কাছে। হুম, তো আমি রেজাল্টটা দেখে একটা অ্যাজিউম করে নিলাম যে সে ধরেন কথার কথা আমার কোর্সেও এরকম রেজাল্টই করবে, একটা অ্যাজাম্পশন করা যায় না মানুষ সম্পর্কে? জি স্যার, করা যায়। হ্যাঁ, যে সে যেহেতু অনেকগুলা এ প্লাস পাইছে তাইলে মনে হয় আমারটাতেও এ প্লাস পাবে, এরকম একটা অ্যাজাম্পশন। তো বেসিক্যালি হ্যাঁ, স্পেশালি আমাদের যেই ডেইলি লাইফের প্রোডাক্টগুলা যেগুলো আমরা অনলাইনে কেনা বেচা করি, তো সেই কোম্পানিগুলা যেটা করে যে কুকিজ এবং বিভিন্ন আদার ট্র্যাকিং টেকনোলজিস এর মাধ্যমে ইউজারের ডেটা কালেক্ট করে, ঠিক আছে? ইউজার কোন ওয়েবসাইটে ভিজিট করে, হ্যাঁ, তার বন্ধু বান্ধব কারা সোশ্যাল মিডিয়াতে, হ্যাঁ, কাদের সাথে তার বেশি কথা হয়, কোন গ্রুপগুলোতে সে অ্যাড আছে, এরকম নানান ধরনের রেজাল্টে অ্যাড করে যেটা হয় যে তারা আপনার একটা প্রোফাইল তৈরি করে যে আচ্ছা, এর বয়স এত, হ্যাঁ, এই ইউনিভার্সিটি লেভেল এডুকেশন, হ্যাঁ, তার দেশ এটা, তার অর্থনৈতিক স্ট্যাটাস পর্যন্ত তারা বুঝতে পারে যে আপনার, হ্যাঁ, আপনার কি অবস্থা, হ্যাঁ, উচ্চবিত্ত মধ্যবিত্ত যেই কথাগুলো আমরা বলি, হ্যাঁ, সেই জিনিসগুলা, হ্যাঁ, আপনার কি কি বিষয়ে ইন্টারেস্ট আছে, কি চয়েস আছে, ঠিক আছে, কোনগুলা আগে সার্চ দিছেন, কোনগুলা এখনো সার্চ দেন নাই, এগুলা সব কি করে তারা অ্যানালাইজ করে একটা প্রোফাইল তৈরি করে। এবং মাঝে মধ্যে আপনারা দেখেন না এরকম যে একটা জিনিস মনে মনে চিন্তা করতেছিলেন, এখনো সার্চ, মানে মোবাইলও হাত দেন নাই, বুঝছেন, সকালবেলায় মনে মনে চিন্তা করতেছিলেন, দুপুর বেলায় বাসে ফেসবুক চালাতে চালাতে দেখেন সেটা অ্যাড এসে পড়ছে, আসে এরকম? আসে মনে হয় স্যার, আমি হ্যাঁ, খেয়াল করি। এরকম অনেক সময় দেখবেন চলে আসবে যে আপনি এখনো মানে জিনিসটা সার্চ করেন নাই, কারোর সাথে কথা বলেন নাই, হ্যাঁ, বা কাউকে ফোন দিয়েও বলেন নাই,
কাউকে মেসেজও করেন নাই যে এই প্রোডাক্ট আমার দরকার, কিন্তু এই প্রোডাক্টের অ্যাড চলে আসছে। এটা কিভাবে হলো? তো ওই যে তারা বললাম যে প্রোফাইলিং করে আসলে, ফেলছে। হ্যাঁ, আসলে হচ্ছে কি আমরা তো প্রত্যেকেই ইন্ডিভিজুয়াল পার্সন। আমি একজন পার্সন। হ্যাঁ, আপনারা আলাদা, আলাদা পার্সন। কিন্তু মজার বিষয়টা হচ্ছে আমাদের চয়েস গুলা না খুব একটা ইউনিক না। খুব একটা ইউনিক না। যেমন একটা উদাহরণ দেই। এখন শীতকাল না? এখন মোর অর লেস সবাই এই শীতের কাপড়-চোপড় সার্চ করবে। ঠিক আছে? আপনি সার্চ না করলেও আপনার যে শীতের কাপড় লাগবে না তা কিন্তু না। ঠিক আছে? হয়তো আপনি মনে, মনে চিন্তা করতেছেন যে আমার একটা হুডি কেনা দরকার। আগেরটা গত বছর একটা ছিঁড়ে-টিড়ে গেছে। নতুন একটা হুডি কিনবো। তো এই হুডি লিখে তো আপনার আশেপাশে, আপনার ফ্রেন্ড লিস্টে বলেন, হ্যাঁ, আপনার ফ্যামিলি মেম্বার বলেন, সেম আইপি অ্যাড্রেস বলেন, বিভিন্ন ডিফারেন্ট ডেটা থেকে কিন্তু তারা অনেকেই হুডিটা কি করবে? সার্চ করবে। কারণ তারা সার্চ করবে। আপনি এখনো টাইপ করে সার্চ করেন নাই। কিন্তু যেটা হবে যে সে যদি আপনাকে হুডির অ্যাডটা দেখায়, there's a high probability that you will also like this item. বুঝতে পারছেন? তা আপনি তো আমার আমার প্রোফাইলিং কইরা ফেলছেন স্যার। আমি কালকে হ্যাঁ, একটা হুডি কিনবো। হ্যাঁ, আপনি কালকে একটা হুডি কিনবেন। মানে ব্যাপারটা হচ্ছে কি অনেকটা এরকম যে আমরা নিজেদের ইউনিক মনে করতেছি। যেমন আপনার সাথে তো আমার কোনো যোগাযোগ নাই, তাই না? আপনার সাথে হ্যাঁ, না আমি ফেসবুকে এড আছি, না কিছুতে আছি। তো এই জিনিসটা আন্দাজে কিন্তু আসে নাই। এটার একটা লজিক আছে। এই জিনিসগুলাকে আমরা বলি প্রোফাইলিং। তো প্রোফাইলিং গুলা করার জন্য কোম্পানির হিউজ অ্যামাউন্ট অফ টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট লাগে, তাদের এআই ডেভেলপ করা লাগে। শুধু এআই ছাড়াও, ইভেন এআই এর আগেও, যখন এআইটা এত পপুলার ছিল না, ধরেন আজ থেকে আরো 15-20 বছর আগেও, তখনও কিন্তু ফেসবুক বা গুগল অ্যাডস বা এই জিনিসগুলো ছিল। তো সুলতানা, আচ্ছা, তো তাহলে আমরা একটা আহ, বিষয় তাহলে যদি একটু চিন্তা করি। ধরেন, তাহলে মনে করেন যে আপনি একটা কোম্পানিতে সব মানে ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করলেন। তো স্বাভাবিকভাবেই আপনার এই ডেটাগুলা নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, আপনার কাছে প্রচুর ডেটা ইনফ্লাক্স হবে। মানুষ ভলান্টারি হোক বা কুকিজ বা বিভিন্ন ট্র্যাকিং সার্ভিসের মাধ্যমে হোক, বিভিন্নভাবে আপনার কাছে কি আসবে? ডেটা আসবে। তাহলে আমাদের কি কি জিনিস একটু মাথায় রাখা দরকার? যেমন প্রথমে হচ্ছে কনসেন্ট। কনসেন্ট অর্থ কি স্যার? কনসেন্ট মানে পারমিশন স্যার। হ্যাঁ, পারমিশন। তার মানে হচ্ছে ওকে ইনফর্মড করা যে আমি কিন্তু আপনার ডেটা নিচ্ছি, এই কাজে ব্যবহার করব। বুঝতে পারছেন? তারপরে ধরেন জি স্যার। আহ এই যে ধরেন আরো কি কি পয়েন্ট থাকতে পারে? এই যে একটু আগেই আমরা আলোচনা করলাম যে ডেটা সেফটি, যে আমি আপনার থেকে ডেটা নিচ্ছি ঠিকই, এবং সেই সেফটিটা আমি মেনটেন করব। এরকম একটা পয়েন্ট হইতে পারে। আরো কি কি পয়েন্ট হইতে পারে? যেমন হইতে পারে ডেটা রিসেলিং। হ্যাঁ, যেমন মনে করেন আপনি দারাজ, তো দারাজে শপিং করার জন্য আপনি হচ্ছে ফোন নাম্বার, আপনার নাম, ফোন নাম্বার আর বাসার ঠিকানার অ্যাড্রেস দিছেন, তাই তো? কারণ এই তিনটা না দিলে তো দারাজ আপনার প্রোডাক্ট ডেলিভার করতে পারবে না। তো যেটা প্রায়ই হয় সেটা হচ্ছে এক কোম্পানি আরেক কোম্পানির কাছে তাদের এক্সিস্টিং ইউজারদের ডেটা সেল করে। কথা বুঝতে পারছেন? এবং দেখা জি যায় স্যার। অনেক ক্ষেত্রেই এই জিনিসগুলা টার্মসে এত ছোট ছোট করে লেখা রাখে। হ্যাঁ, অথবা একটা বাটন দেয়, হ্যাঁ, বড় করেই লেখে কিন্তু বাটন দেয়, আপনি তো আর এত খেয়াল করেন না, আপনি দেখা যায় যে ওকে ওকে দিয়ে দেন। এটার মাধ্যমে হয় কি তারা ডেটা রিসেলিং এরও কি পেয়ে যায়? একটা কনসেন্ট পারমিশন পেয়ে পেয়ে যায়, যায়। হ্যাঁ, একটা কনসেন্ট পারমিশন পেয়ে পেয়ে যায়। যায়। তো সেই ক্ষেত্রে দেখা যায় এটাও একটা কোম্পানির জন্য হিউজ বিজনেসের সুযোগ। কারণ ডেটা এখন খুব দামি জিনিস। ঠিক আছে? আপনাদের এই যে ডোনাল্ড ট্রাম্পের নামে এরকম একটা অভিযোগ আসছিল তার ফার্স্ট টার্ম যখন সে নির্বাচনে দাঁড়াইছিল, এইটা না, এর আগেরটা। তখন সে এরকম একটা ডেটা অ্যানালিটিক্স কোম্পানি থেকে প্রচুর পরিমাণ ডেটা কালেক্ট করে, হ্যাঁ, ডেটা কিনে, এবং সেই ডেটাগুলোতে তারা কি করে ওই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলোতে তারা টার্গেটেড অ্যাডস পাঠায়, ডোনাল্ড ট্রাম্পের সাপোর্টে। এবং এটা এটা বলা হয় যে এটা তাদের নির্বাচনের মধ্যে একটা বড় ভূমিকা রাখে।
এর পরবর্তীতে কিন্তু আমরা যখন ধরেন সাবেক সরকারের সময় কিন্তু আমরা দেখছিলাম যে নির্বাচনের কাছাকাছি সময়গুলোতে কিন্তু অ্যাডস চলে আসতো। কথা বুঝতে পারছেন? টার্গেটেড অ্যাডস। হ্যাঁ, যে ওর বোধহয় এটা ভালো লাগবে, এর বোধহয় এই নেতার কাজ ভালো লাগবে, ওই নেতার ভিডিওই দেখবেন সারাদিন। তো তারপরে হয় কি, দেখা যায় একজন না হোক দুইজন না হোক, কিন্তু দেখা যায় যে হাজারে একজন দুজন ঠিকই ইনফ্লুয়েন্সড হয়ে যায়। ঠিক আছে, ইনফ্লুয়েন্স ঠিকই হয়ে যায়, আর সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্স কিন্তু অনেক বেশি বিভিন্ন বিষয়ে। আচ্ছা, তারপরে আসেন, আরো আরো কিছু অপশন রাখতে পারেন, যে অপশন নট টু শেয়ার পার্সোনাল ডেটা। তাহলে আপনি অপশন রাখতে পারেন, এজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার একটা অপশন রাখতে পারেন যে পার্সোনাল ডেটা আমি শেয়ার করব না। তো এরকম বিভিন্ন ধরনের আহ, ইয়া কিন্তু করা যায়। কারণ কনজিউমার প্রোফাইলিং এমন একটা জিনিস, এটা ছাড়া কিন্তু স্যার বিজনেস করাও মুশকিল। বুঝতে পারছেন? এটা কালেক্ট জি করা স্যার। ছাড়া মার্কেটিং, অ্যাডভার্টাইজমেন্ট, এই ইন্ডাস্ট্রি গুলো তাহলে চলবে কিভাবে? এই যে আমি ফেসবুক চালাচ্ছি, হ্যাঁ, এটা এটা কিন্তু একটা মানে মাল্টি বিলিয়ন ডলার একটা অ্যাপস, আমাকে ফ্রিতে ইউজ করতে দিচ্ছে। হ্যাঁ, এই যে আমি জিমেইল ইউজ করতেছি বা গুগল ইউজ করতেছি, সার্চ ইঞ্জিন ইউজ করতেছি, কোনো টাকা দিচ্ছি না। সো তাদের মেজর ইনকামটাই আসে মূলত মার্কেটিং এবং অ্যাডভার্টাইজিং থেকে। আর এই জন্য তাদের ইউজারের ডেটা কালেক্টও করতে হয়, ইউজারের ডেটা কি করতে হয়, সেলও করতে হয়। তাহলে এখানে একটা ইথিক্যাল ইস্যু দাঁড়াচ্ছে না, যে আপনার বিজনেসটা জি গ্রো স্যার। করার জন্য, আপনার বিজনেসটা গ্রো করার জন্য আপনাকে কনজিউমার প্রোফাইলিং ইউজ করতে হয়, কিন্তু এট দ্য সেম টাইম কনজিউমার প্রোফাইলিং এর কিছু রিস্ক থাকতেছে। কিরকম? এই যে ডেটা রিসেলিং, আমি তো দারাজকে দেওয়ার জন্য কনসেন্ট দিছি, দারাজ যে আমার ফোন নাম্বার আরেকটা কোম্পানিকে দিবে এটার জন্য তো আমি কনসেন্ট দিইনি। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি যদি এখন মামলা করি যে আমার প্রাইভেসি হরণ হয়েছে, তাইলে কিন্তু বাংলাদেশে কিছু না হইলেও বিদেশে কিন্তু অ্যাপস গুলাতে ক্ষতি হতে পারে। হ্যাঁ, যেমন আমি আগেও বলছিলাম আপনাদের যে এইসব বিষয়গুলো মূলত ইন্টারন্যাশনাল সেক্টরটাই বেশি কাজে লাগে। আর বাংলাদেশিরা যেহেতু আমরা এখন বর্তমানে ব্যাপক পরিমাণ রিমোট জব করি, সো ইন্টারন্যাশনাল কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে যখন জয়েন করবেন, আপনাকে কিন্তু স্ট্যান্ডার্ডটাও ইন্টারন্যাশনাল মেনটেন করেই কাজ করতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে যদি এখান থেকে একটা এরকম একটা সিচুয়েশনাল প্রশ্ন করি, লিখতে পারবেন কিছু? ট্রাই করবো স্যার। হ্যাঁ, লিখতে পারবেন কিছু? আমি একটু পরে দিচ্ছি। আচ্ছা, ওয়ার্ক প্লেস মনিটরিং, এগুলা এগুলা দরকার নাই আর কিছু। তাহলে অল্প কিছুই দিলাম। হ্যাঁ, সব মিলে এখানে 2-4টা টপিক মূলত। আম, মূলত হচ্ছে ওই যে প্রাইভেসি বলতে কি বুঝো, কিছু প্রাইভেট ডাটার উদাহরণ দাও, এরকম একটা দিলাম। তারপর মনে করেন ফেয়ার ইনফরমেশন প্র্যাকটিস বলতে কি বুঝো। হ্যাঁ, ফেয়ার ইনফরমেশন প্র্যাকটিস, এই যে এখানে এখানে লেখা আছে, জাস্ট সিম্পল 1 লাইন 2 লাইন লিখবে যে ফেয়ার ইনফরমেশন প্র্যাকটিস বলতে এটা বোঝায়। আর এই যে এইটা, যে বেসিক টেনেটস, টেনেটস মানে হচ্ছে মূল মন্ত্র। হ্যাঁ, যে ফেয়ার ইনফরমেশন প্র্যাকটিস এটা এমপ্লয় করার জন্য কিছু বেসিক টেনেটস হচ্ছে এরকম। এটা যদি মুখস্থ, আমি আগেও বলছি আপনাদের এক্সাম গুলাতে আপনারা দেখছেন যে মুখস্থ এটার কোনো প্রয়োজন নাই। আপনি যদি নিজের থেকে বানায় বানায়ও কিছু লেখেন, মোরলেস ফুল মার্কই পাইছেন, পাইছেন না? জি স্যার। হ্যাঁ, মানে ম্যাথের মতোই নাম্বার পাইছেন। এমন না যে আমি নাম্বার দিই, নাম্বার দেই না কোনটাতে স্যার, প্রশ্ন আমি কুইজে একটা দিছি, ওইটা লিখছেন অথচ ওইটা পরীক্ষায় আসে নাই, তাহলে কি নাম্বার আসবে? No, sir. না। তারপরে পরীক্ষার প্রশ্নের কিছু প্যারাগ্রাফ বারবার 3-4 বার করে লেখা, পৃষ্ঠা ভরাট করা, আর আশা করা যে এক কাজ করি, বেশি বেশি লেখা একেবারে স্টেপলার টেপলার মাইরা আমার স্যাররে দেই, স্যার মনে করবে ওরে বাপরে খাতার যে ওজন, নাম্বার দিয়ে দিই। এইভাবে কিন্তু হয় না। আমি তো পড়ি খাতা, আমি তো দেখতেই পাচ্ছি যে আপনি প্রশ্ন 2-3 বার করে লিখতেছেন, তাহলে হবে না। আপনি টপিকের উপর নিজের আন্ডারস্ট্যান্ডিং থেকে কিছু লেখেন, আশা করি ভালো নাম্বারই পাবেন। কিন্তু টপিকের বাইরে খাতা ভরে ভরে লিখলেও কিন্তু নাম্বার আসবে না। এই বিষয়গুলো আগেও বলছি, আবারও বলে দিচ্ছি।
জি স্যার। আর স্যার হচ্ছে ইংলিশে খাতা বইরা লেখা ও বিশাল ব্যাপার স্যার। এই যে কনজিউমার প্রোফাইলিং। তো কনজিউমার প্রোফাইলিং এর উপর একটা প্র্যাকটিস আজকে সকালের ক্লাসেও দিছিলাম, ওই প্র্যাকটিসটাই আপনাদের দিব, আপনারাও একটু করেন। আচ্ছা, তারপরে চলে আসি হচ্ছে নেক্সট চ্যাপ্টার, ফ্রিডম অফ এক্সপ্রেশন পড়াই নাই, ইন্টেলেকচুয়াল প্রপার্টি। এই চ্যাপ্টারটা থেকে কি কি পড়বো আমরা একটু দেখি। তাহলে ইন্টেলেকচুয়াল প্রপার্টি বলতে কি বুঝো? হুম? এটাই যদি প্রশ্ন বলি, মূলত কি ইন্টেলেকচুয়াল প্রপার্টি বলতে বোঝায় যে কোনো ক্রিয়েটিভ ওয়ার্ক, হ্যাঁ, সেটার একটা প্রোটেক্টিভ রাইট, যাতে আমি আমি কষ্ট করে আমার ব্রেন থেকে একটা জিনিস বানাইছি, সেটা যাতে চুরি না হয়ে যায়, সেটা যাতে আরেকজন আনফেয়ার ভাবে কপি না করে, এই জন্য কিছু কি রাইটস বা কিছু অধিকার আপনার আছে, সেটাই হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। আচ্ছা, তাহলে যদি বলি যে কিছু কিছু ইন্টেলেকচুয়াল প্রপার্টির নাম লেখো, শুধু নাম লিখতে পারবেন না? কপিরাইট, প্যাটেন্ট এবং কি আরেকটা বলতে পারবেন? কপিরাইট, প্যাটেন্ট এবং কেউ কেউ একজন বলেন। স্যার সব জায়গায় তো কপিরাইটটাই থাকে অ্যাকচুয়ালি। কপিরাইট, প্যাটেন্ট, আমি তো পড়াইছি না, পড়ানোর ভিতরে বলেন। কপিরাইট, প্যাটেন্ট এবং ট্রেড সিক্রেট। ট্রেড সিক্রেট আগের ক্লাসেও, আগে মিড টার্মের আগেও পড়াইছিলাম। এগুলোর মাধ্যমে কি করতে পারেন? আপনার আপনার ইন্ডিভিজুয়াল ক্রিয়েটিভ ওয়ার্ক অথবা অর্গানাইজেশনাল ক্রিয়েটিভ ওয়ার্ক আপনি প্রোটেক্ট করতে পারেন। আচ্ছা, কেউ একজন সহজ ভাষায় বলেন তো কপিরাইট আর প্যাটেন্টের মধ্যে পার্থক্যগুলা কি কি? এটা বইয়ে ওভাবে ডাইরেক্ট বলা নাই, আমি আমি পড়ানোর সময় পড়াইছিলাম। বলেন তো। কপিরাইট হচ্ছে হলো স্যার কোনো সিম্পল জিনিস যেটা হচ্ছে হলো আপনি গভর্নমেন্টের আন্ডারে গিয়ে ইনস্ট্যান্ট করে নিয়ে আসতে পারবেন। আর পেটেন্টের ক্ষেত্রে এটা অনেক লাইসেন্সিং এর একটা ঝামেলা থাকে, না না, এইভাবে তো দীর্ঘ প্রসেস। এইভাবে এই কথাটাই ভেগলি স্যার বললে তো মনে আছে উত্তর হবে না। স্যার। আচ্ছা, বেসিক্যালি কপিরাইট আর প্যাটেন্টের কয়েকটা বেসিক পার্থক্য আছে। হ্যাঁ, মেইন পয়েন্ট আছে কিছু। হ্যাঁ, কপিরাইট আর এদিকে আসতেছে ধরেন প্যাটেন্ট। হ্যাঁ, কিছু বেসিক পার্থক্য আছে, এটা আপনারা যদি পড়তেন তাহলে তাহলে মাথায় আসতো আর কি। হ্যাঁ, যেমন প্রথম কথা হচ্ছে যে কপিরাইট কি কি করা যায়, কপিরাইট কিন্তু কি কি করা যায়। হ্যাঁ, যেমন মিউজিক, মুভিজ, হ্যাঁ, তারপরে বুক। লিটারেরি ওয়ার্ক, জি। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা কপিরাইট করতে পারি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু প্যাটেন্ট কি এগুলা করা যায়? মিউজিক এগুলা কি প্যাটেন্ট করা যায়? না না। স্যার। করা যায় কোনটা? সায়েন্টিফিক, ট্র্যাডিশনাল, সায়েন্টিফিক ইনভেনশন, ঠিক আছে? তারপরে তারপর ট্র্যাডিশনাল অ্যাসেট। টেকনোলজিক্যাল ইনোভেশন, এগুলা প্যাটেন্ট করা যায়। ওভারঅল কপিরাইট কন্টেন্ট আর প্যাটেন্টের কন্টেন্ট সেম না, ঠিক আছে? কপিরাইট হচ্ছে মিউজিক, মুভি, তারপরে আর্ট, ঠিক আছে? অনেক ধরনের এখানে ইয়ে আছে যে আপনাদের বইয়ের মধ্যেও লেখা আছে যে কি কি জিনিস কপিরাইট করা যায়। কিন্তু মেইন একটা পার্থক্য হচ্ছে কপিরাইটের সাথে প্যাটেন্টের, যে প্যাটেন্টটা হচ্ছে সায়েন্টিফিক ইনভেনশন কিংবা নতুন টেক, মানে মোট কথা হচ্ছে একটা টেকনোলজি বা একটা সায়েন্টিফিক কোনো কাজ নতুন ভাবে করার যদি কোনো প্রসেস আপনি আবিষ্কার করতে পারেন, সেটা আপনি প্যাটেন্ট করতে পারেন। বুঝতে পারছেন? বা জি। নতুন কোনো একটা ডিভাইস আবিষ্কার করলেন যেটার মাধ্যমে নিউ ওয়েতে কাজ করা সম্ভব, সেই ক্ষেত্রে কি হয়? কপিরাইটটা ইউজ করে। এই যে দেখেন এলিজিবল ওয়ার্কস, অনেক কিছু আছে, ড্রামা, হ্যাঁ, গ্রাফিক্স, মোশন পিকচার, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, তারপরে আরেকটা বেসিক পার্থক্য হলো যে সেম টাইপ অফ ওয়ার্ক ক্যান বি কপিরাইটেড। এটা মনে আছে? কিন্তু সেম ইনভেনশন কি প্যাটেন্ট করা যায়? না স্যার, পেটেন্ট একজনের কাছেই করা যায়, হ্যাঁ, একজনই করতে পারে। এটা হচ্ছে আগে আসলে আগে পাবেন বৃত্তি। যে আগে আসবে যে সেই আগে প্যাটেন্ট পেটেন্ট করে পাবে। ফেলবে সেই প্যাটেন্টের মালিক হয়ে যাবে। এরপরে যদি আপনি ইন্ডিভিজুয়াল পরিশ্রম করে ওই জিনিসটা আবিষ্কার করেন,
আপনি প্যাটেন্ট পাবেন না, আপনাকে ওর থেকে লাইসেন্স করে ওকে টাকা দিয়েই কাজ চালাইতে হবে। বুঝতে পারছেন? কিন্তু জি মিউজিক স্যার। যেমন ধরেন কথার কথা রক, হ্যাঁ? রক মিউজিক বা র‍্যাপ মিউজিক, হ্যাঁ? আমি একটা র‍্যাপ মিউজিক বানাইলাম, আপনি একটা র‍্যাপ মিউজিক বানাইলেন। কোনো সমস্যা নাই। আমাদের ২ টাই ২ জনের আলাদা, আলাদা কপিরাইট হচ্ছে। কিন্তু প্যাটেন্টের বিষয়টা এরকম না। আচ্ছা। আরেকটা ইম্পোর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এটা হচ্ছে ইজি টু অবটেইন। এটা সহজে পাওয়া যায়। কপিরাইটটার অ্যাপ্লিকেশন করলে খুব ইজিলি ক্ষেত্র বিশেষে জাস্ট সিম্পলি একটা ওয়েবসাইটে গিয়ে কিছু ফর্ম ফিল আপ করলেই আপনার কপিরাইট চলে আসে। কিন্তু এই জিনিসটার অ্যাপ্লিকেশন বেশ লেংদি প্রসেস, হ্যাঁ? The process is difficult and expensive to obtain. বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা। তারপর টাইমের ক্ষেত্রেও একটা বিষয় থাকে। হ্যাঁ? সাধারণত কপিরাইট টাইমটা তুলনায়, হ্যাঁ? মানে প্যাটেন্টের টাইম অ্যান্ড প্রোটেকশন ইজ হায়ার দেন কপিরাইট। তাহলে প্যাটেন্টে একটা সুবিধা আছে যে টাইম অ্যান্ড প্রোটেকশন। টাইম বলতে বোঝাচ্ছে যেমন কথার কথা কপিরাইট হলো ৫০ বছর বা ১০০ বছর। কিন্তু প্যাটেন্টটা আরো দীর্ঘ সময়ের জন্য। প্লাস কপিরাইট ভঙ্গ করলে মনে করেন আপনার একটা জরিমানা হইলো। একটা বললাম ৳১,০০,০০০। কিন্তু প্যাটেন্টের যে ইনফ্রিঞ্জমেন্ট আছে সেটাতে কিন্তু বিশাল পরিমাণ জরিমানা হয়। সাধারণত কপিরাইটের তুলনায় ৫ গুণ বা ১০ গুণের মতো বেশি প্যাটেন্টে টাকা পাওয়া যায়। তার মানে কি প্যাটেন্টে আবার কষ্ট করলেও কিছু লাভও আছে। যদি একবার মামলায় জিততে পারেন সেক্ষেত্রে প্যাটেন্ট ইনফ্রিঞ্জমেন্টে আপনারা অনেক টাকা পেতে পারেন। তাহলে আমরা বেসিক কিছু পার্থক্য পাইলাম না? জি স্যার। হ্যাঁ। তাহলে যদি কথার কথা আমিই বলি যে এটা আম আ এইটার প্রশ্নটা ২ ভাবে আসতে পারে। হুম? একটা সিচুয়েশন দিলাম। একটা সিচুয়েশন দিয়ে বললাম যে, "এটা তুমি এখন কপিরাইট করলে ভালো হবে না প্যাটেন্ট করলে ভালো হবে?" প্রশ্নটার উত্তর কিন্তু ২ রকম। বুঝছেন? আপনাকে এই পয়েন্ট জি। গুলো একটু বুঝতে হবে যে আচ্ছা তাইলে ওনার জন্য বা এই সিচুয়েশনে প্যাটেন্ট করলে ভালো। আবার আরেকটা সিচুয়েশনে করলে কি কপিরাইট করলে ভালো। হ্যাঁ? কপিরাইট করলে ভালো। ইজি টু অবটেইন, ইনএক্সপেনসিভ। তো আপনাকে এটা একটু বুঝতে হবে যে কোন সিচুয়েশনে কোনটা করলে ভালো। জি। এইটারও দেখি এরকম একটা সিচুয়েশন বানায়া যদি প্র্যাকটিস করানো যায়। আজকে হয়তো পারবো না। আর হলো কি বলতেছিলাম? হ্যাঁ, আর যদি একদম প্লেন অ্যান্ড সিম্পলি যদি আস্ক করি যে প্যাটেন্ট আর কপিরাইটের মধ্যে একটু ডিফারেনশিয়েট করো, একটু পার্থক্য বলো। তাহলে সিম্পল আপনি একটা পয়েন্টে, পয়েন্টে লিখতে পারেন অথবা একটা প্যারাগ্রাফে লিখতে পারেন। আপনার যেভাবে ইচ্ছা আপনি লিখতে পারেন। লেখার কোনো স্টাইলে কোনো সমস্যা নেই। আচ্ছা। আর এগুলো আপাতত পড়ার দরকার নাই। এগুলা হচ্ছে প্যাটেন্ট তো বলেই ফেললাম। ক্রস লাইসেন্সিং, ট্রেড সিক্রেট বলতে কি বুঝায়? হ্যাঁ, এরকম একটা বিষয়। আম আচ্ছা, ২ টা জিনিস একটু মনোযোগ দিয়ে শোনেন। ট্রেড সিক্রেটের মেইন সমস্যাটা হচ্ছে যে কোম্পানি যেহেতু এমপ্লয়িরাই কাজ করে, সো কোম্পানির ইনঅ্যাডভার্টেডলি কিছু করার নাই। হ্যাঁ? এমপ্লয়িরা কিছু, কিছু ট্রেড সিক্রেট কিন্তু হোল্ড করেই। আর যেহেতু এমপ্লয়িরা আমার কোম্পানিতে সারা জীবন চাকরি করবে না। তারা তো আরেকটা কোম্পানিতে তাদের জয়েন করার রাইট আছে। সেই ক্ষেত্রে তাদের চাকরি নেওয়ার সময় নন ডিসক্লোজার এবং নন কম্পিট এই ২ টা এগ্রিমেন্ট বা এই ২ টা পেপার তাদের সাইন করা লাগে। একজন একটু সহজ করে বলেন তো নন ডিসক্লোজার মানে কি? আমার কোম্পানির কোনো ইনফরমেশন আমি কোথাও মানে করতে পারবো না, হ্যাঁ, ডিসক্লোজ করতে পারবো না। ডিসক্লোজ করতে পারবেন না। আচ্ছা। আর নন জি কম্পিট মানে কি? স্যার, এটা বলতে পারবো না, স্যার। মনে নেই? অন্য কারো মনে আছে?
ওয়ার্ডটা দেখলেই বোঝা যায়। আচ্ছা, মনে হয় ভুলে গেছেন। নন কম্পিট জি মানে স্যার। হচ্ছে আপনি ডাইরেক্ট কম্পিটিটর কোনো ব্র্যান্ডে ও সরাসরি আচ্ছা, হ্যাঁ। এই চাকরি ছেড়ে জয়েন করতে পারবেন না। ঠিক আছে? যেমন একটা কয়েক কথার বছর কথা পরে যে করতে হবে। হ্যাঁ, যে কথার কথা ওরা বলল যে আমরা যেই প্রোডাক্টটা ডেভেলপ করতেছি, এই ডেভেলপমেন্ট অবস্থায় একটা সফটওয়্যার ডেভেলপ করতেছি অথবা একটা নতুন ওয়েবসাইট লঞ্চ করব। তো এই ডেভেলপরত অবস্থায় আপনি চাকরিটা ছেড়ে দিচ্ছেন। তখন ওরা একটা নন কম্পিট এগ্রিমেন্ট সাইন করবে। যে আপনি আমাদের সরাসরি যে রাইভাল ব্র্যান্ড গুলো আছে সেই বা রাইভাল কোম্পানিজ গুলো আছে সেগুলাতে সরাসরি জয়েন করতে পারবেন না যতদিন না এই সফটওয়্যারটার ফুল ভার্সন রিলিজ হয়। বুঝতে পারছেন? তার মানে কি সরাসরি এই যে দেখেন prohibits an employee from working for any competitors for a period of time often 1 or 2 years অর্থাৎ সরাসরি ডাইরেক্ট কম্পিটিটর ব্র্যান্ডে জয়েন করতে পারবেন না, এটাকে আমরা কি বলি? নন কম্পিট। তাহলে আমি যদি ছোট করে একটা প্রশ্ন করি এরকম যে ট্রেড সিক্রেট কি, ট্রেড সিক্রেট বন্ধ করার জন্য এমপ্লয়ীদের সাথে কি কি চুক্তি হয়, তখন এই দুইটা চুক্তি লিখে 2 লাইন লিখতে পারবেন না? তাহলে এই প্যারাগ্রাফটা পড়বেন, এমপ্লয়িজ এন্ড ট্রেড সিক্রেটস। এই চ্যাপ্টারটা পড়বেন, এইখানে পুরাটাই যে এগুলা পড়ার দরকার নেই। হ্যাঁ, এখানে ঠিক আছে স্যার। উদাহরণ টুদাহরণ আছে, এগুলা পড়ার দরকার নেই। এই যে এই পর্যন্ত পড়লেই হবে, এই পর্যন্ত পড়লেই হবে। আর ট্রেড সিক্রেট কি? হ্যাঁ, ট্রেড সিক্রেট বলতে কি বোঝায়? এই যে এরকম। জাহিদ ভাই একটু পজ করেন। ওকে, আচ্ছা। তারপরে চলে আসে হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং। রিভার্স ইঞ্জিনিয়ারিং কি এটা আমরা আগেই পড়ছিলাম। অর্থাৎ আপনি সফটওয়্যারের কোড, আপনার ধরেন কোনো একটা সফটওয়্যার কোড, এর কোডটা বের করা দরকার, কিন্তু কোডটা তো ওপেন নাই, অধিকাংশ সফটওয়্যার কোড কি হাইড করা থাকে, রাইট? ইভেন আমরাও যখন কোনো ইঞ্জিনিয়ার হিসেবে আমরা যখন কোনো একটা প্রোডাক্ট ডেলিভার করব তখন কিন্তু আমরা একদম ডেভেলপমেন্ট কোড কিন্তু ইউজারকে দেই না। আমরা কি করি? একটা ডেপ্লয়েড ভার্সন দেই। ঠিক আছে, সেটা অ্যাপস হোক কি ওয়েব ভার্সন হোক, আমরা ডেপ্লয়েড ভার্সন দেই যেটা থেকে সে অরিজিনাল কোড বের করতে পারে না। তাহলে রিভার্স ইঞ্জিনিয়ারিং হচ্ছে এমন প্রসেস, যেমন কথার কথা আপনারা যারা ওয়েব ডেভেলপমেন্ট পারেন, হ্যাঁ, তারা কিন্তু জানেন যে ধরেন কথার কথা এই ওয়েবসাইটটারই একটা ক্লোন বানাইতে হবে, পারবেন না? ঠিক আছে, তেমন কিন্তু কঠিন না। আচ্ছা, চাপ দিলে এরকম একটা ডিভ চলে আসে, ডিভের মধ্যে ডেটা তো ডেটাবেস থেকে আসবে। তারপরে এটার ডিজাইন, এটার কালার, হ্যাঁ, এটার ওভারঅল ইউআই ইন্টারফেস, এগুলো দেখে কিন্তু দেখা যায় উল্টা উল্টা প্রসেসে কোড কিন্তু পাওয়া যায়। অথবা বিভিন্ন ধরনের টুলস ইউজ আছে, টুলস ইউজ করলে দেখা যায় ক্ষেত্র বিশেষে আপনার আহ, এটাকে ওরা ইয়াতে বলতেছে ডিকম্পাইলার, মানে কম্পাইলেশনের পর যে বাইনারিটা তৈরি হয় সেই বাইনারি থেকে উল্টা প্রসেসে তারা ডিজাইন লেভেল ডিটেলস এমনকি অরিজিনাল কোড পর্যন্ত এক্সট্রাক্ট করতে পারে। হ্যাঁ, এবং এখানে এখানে অনেক ক্ষেত্রেই লেখা আছে যে মাইক্রোসফটের ক্ষেত্রে, হ্যাঁ, মাইক্রোসফট এই যে মাইক্রোসফট হ্যাজ বিন অ্যাকিউজড রিপিটেডলি অফ রিভার্স ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টস, যে তারা দেখা যাচ্ছে যে প্রায় সময় তাদের ক্ষেত্রে এরকম একটা অভিযোগ আসছে যে অন্যান্য বিখ্যাত ওয়েবসাইট গুলার তারা ফিনিশড কপি থেকে উল্টা প্রসেসে রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কি করে, কোডটা এক্সট্রাক্ট করে। তাহলে এটা থেকে যদি একটা ছোট প্রশ্ন দেই, তো সময় শেষ নাকি? আচ্ছা, আরো 15 মিনিট আছে, একটু একটু কথা বলি পরে চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, তাহলে এখান থেকে যদি একটা ছোট প্রশ্ন দেই যে রিভার্স ইঞ্জিনিয়ারিং করাটা ঠিক হবে কিনা, স্পেশালি এমন কোন প্রোডাক্ট, এমন কোন সফটওয়্যার প্রোডাক্ট যেটা অলরেডি কপিরাইট করা আছে, কিছু লিখতে পারবেন না? জি স্যার। জরুর। হুম, কিছু লেখার চেষ্টা করেন যে আচ্ছা এখানে তাহলে ইথিক্যাল ইস্যু কি কি। প্রথম কথা হচ্ছে যে দেখেন একটা একটা মানে সফটওয়্যার প্রজেক্ট যারা অরিজিনাল অথার, তো তাদের কোড করতে জিনিসটা অনেকগুলা স্টেপস পার করতে হয়, অনেকগুলা ডেভেলপমেন্ট প্রসেস। আপনাদের ডেভেলপমেন্ট প্রসেস পড়াইছি না?
ডেভেলপমেন্ট, বিভিন্ন সফটওয়্যার জি ডেভেলপমেন্ট স্যার। কিভাবে হয়, তাহলে ওইখানে কতগুলা মানুষ কতগুলা কাজ করে। তাদের অনেক পরিশ্রম যায়, সময় যায়। এবং এই জন্যই কিন্তু তারা তাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টিটা প্রোটেক্ট করার জন্য হয় কখনো কখনো প্যাটেন্ট করে, কখনো কখনো কি করে কপিরাইটের জন্য অ্যাপ্লাই করে। এখন আমি যদি রিভার্স ইঞ্জিনিয়ারিং করে তার কোডটা পেয়ে যাই এবং সেই কোডটা আমার নিজের কোনো প্রজেক্টে ইউজ করি, অথবা সেম টু সেম আরেকটা প্রজেক্ট জাস্ট খেলে কিছু এই কিছু ইউআই এর কিছু চেঞ্জ করে সেম প্রজেক্টটা ইউজ করি, তখন কিন্তু তারা ক্ষেত্র বিশেষে কোর্ট অফ লতে আমার এগেনস্টে লিগ্যাল অ্যাকশন নিতে পারে। এবং সেই ক্ষেত্রে তখন দুই দুই কোম্পানির সোর্স কোড আনা হবে। যদি দেখা যায় সিগনিফিকেন্ট ইয়ে আছে, যেটাকে বলে যে সিগনিফিকেন্ট পরিমাণ কোডের কপি আছে, তখন কিন্তু যেই কোডের কপি গিটহাব বা কোনো রিপোজিটরিতে পরে ঢুকছে, সেটাকে কিন্তু জরিমানা দিতে হবে, ব্যাপক পরিমাণ জরিমানা দিতে হবে। ঠিক আছে? ক্ষেত্র বিশেষে আপনার ওই টোটাল প্রজেক্টটাই বন্ধ করে দেওয়ার তাদের রাইটস আছে। তাহলে দেখা যাচ্ছে যে জিনিসটা আমার কাজ সহজ করার তুলনায় উল্টা আমার বিজনেসটাই অফ করে ফেলার একটা রিস্ক থেকে যায়। ঠিক আছে? সো এরকম ইথিক্যাল ইথিক্যাল ব্যাপারগুলো নিয়ে অল্প অল্প করে নিজের ভাষায় কিছু লিখবেন। রিভার্স ইঞ্জিনিয়ারিং, বুঝতে পারছেন? এই যে দেখেন লেখা আছে, সফটওয়্যার লাইসেন্স এগ্রিমেন্টস ইনক্রিজিংলি ফরবিড রিভার্স ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে? সো লাইসেন্স এগ্রিমেন্ট গুলাতে সবসময় বলা থাকে যে সফটওয়্যার প্রোডাক্ট থেকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে কোড এক্সট্রাক্ট করো না। ঠিক আছে? এটা রিস্কিও আছে, কারণটা হচ্ছে কোড এক্সট্রাক্ট করলেও যে সবসময় এক্সাক্ট কোডটাই যে চলে আসে তা না। হয়তো দেখা গেল কোনো একটা ক্রিটিক্যাল কিছু কোড যেটা আপনার ওভারঅল সফটওয়্যারটার সেফটি নিয়ে কাজ করে বা সিকিউরিটি, নেটওয়ার্ক ইস্যু, হ্যাঁ, নেটওয়ার্ক সিকিউরিটি এগুলো নিয়ে কাজ করে, সেই কোডগুলো ঠিক মতো আসেনি। ঠিক আছে? কিছু কোড আসছে, কিছু কোড আসেনি। তো তখন দেখা যাবে কিন্তু আপনার ওই প্রজেক্টের মধ্যে মেজর, হ্যাঁ, ফ্লস থেকে যাবে এবং আপনার প্রজেক্টটাও তো সাধারণ মানুষ ব্যবহার করবে। সেক্ষেত্রে তারাও কিন্তু ক্ষতির সম্মুখীন হইতে পারে। এই আরকি। হ্যাঁ, যেমন এই যে দেখেন এখানে লেখা আছে, হ্যাঁ, content it unfairly robs the creator of future earnings and significantly reduces the business incentive for software development. এইভাবে সবাই যদি রিভার্স ইঞ্জিনিয়ারিং করা শুরু করে তাইলে আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আর আগাইতে পারবে না। ওকে, তারপরে চলে আসেন ওপেন সোর্স। ওপেন সোর্স, জি স্যার। হ্যাঁ, ওপেন সোর্স বলতে কি বোঝায়? অর্থাৎ কোড দেওয়া থাকবে, হ্যাঁ সব দেওয়া থাকবে, হ্যাঁ, আপনি এমন আপনার মতো একটা বানায় নেবেন। প্রোগ্রাম যেটা কোড ওপেন থাকে এবং তারা ওপেনলি লাইসেন্স করে দেয়। শুধু একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করলেই দেখবেন যে অটোমেটিক্যালি তাদের কোড আপনি ব্যবহারের জন্য সম্পূর্ণরূপে পেয়ে যাচ্ছেন। এটা যে কোনো মডিফিকেশন করে আপনি যদি বিজনেস পারপাস ইউজ করতে চান সেই পারপাসেও ইউজ করতে পারেন। তো আপনাদের একটা জিনিস পড়াইছিলাম যে কেন, হ্যাঁ, কেন ডেভেলপাররা এই ওপেন সোর্সের করে থাকে এবং ওপেন সোর্সের মাধ্যমে বেসিক্যালি তাদের ইনকামটা হয় কিভাবে। জি স্যার। এখানে ২-৪টা পয়েন্ট লেখা আছে। এখানে ২-৪টা পয়েন্ট লেখা আছে। The why would firms or individual developers create an open source code if they do not receive money for it? কি আসলে মানি তারা রিসিভ করে, কিন্তু উল্টাভাবে করে। হ্যাঁ, তারা মূলত তাদের, হ্যাঁ, তাদের প্রোডাক্ট বিক্রি করে। কোডটা ওপেন করে মানুষের একটা কনফিডেন্স গেইন করে। যে আমার ফ্রি কোডই যদি এমন হয়, তো আমি যদি প্রফেশনালি কারো জন্য কাজ করি, তাহলে তার তার কোডটা কত মানে গুড কোয়ালিটি হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমার ফিউচার ফিউচার একটা প্রসপেক্ট থাকে আর্নিং এর। এবং ওই যেই যখন আর্নিং প্রসপেক্ট আসবে তখন কিন্তু আমি আবার চার্জ করব। সো আমি করি কি, এটা এটা ইভেন আমরাও করি। হ্যাঁ, ছোটখাটো কোনো প্রজেক্টে কাজ করি, কোডটা ওপেন করে দেই এবং কোডটা ওপেন করে বুঝাই যে আমি অনেক কিছু পারি। হ্যাঁ, আমার স্কিলস গুলা শো শো করি। তখন তারা দেখে যে বাহ, হ্যাঁ, লোকটার কোডটা তো ভালোই, হ্যাঁ, লোকটা তো বেশ এক্সপার্ট, তাহলে তাকে আমি হায়ার করতে পারি। তেমনি ভাবে কোম্পানিগুলোও কি করে, তাদের কোডগুলা, সোর্স কোডগুলা ওপেন করে দেয়। হ্যাঁ, তারপরে ওপেন করে কখনো কখনো ফিলান্থ্রপির মাধ্যমে টাকা ইনকাম করে। হুম? তাদের একটা $5 $10 ডোনেশন সিস্টেম থাকে, সেখান থেকেও কিছু টাকা আসে। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে এই প্রজেক্টের বা এই কোম্পানির সব প্রজেক্ট তো আর ইয়া না, ফ্রি না। তারা একটা প্রজেক্ট ফ্রি করে বা একটা প্রজেক্ট ওপেন করে দেখাচ্ছে যে দেখেন আমাদের কোডিং এক্সপার্টিস অনেক ভালো।
সো আপনারা কি করতে পারেন, আমার অন্যান্য যেই পেইড প্রজেক্ট গুলো আছে সেগুলোতে ইনভেস্ট করতে পারেন, বা সেগুলোতে আমাকে হায়ার করতে পারেন। সেক্ষেত্রে আমরাও এরকম সেম কোয়ালিটি কোডই আপনাদেরকে ডেলিভার করি। ওপেন সোর্সের আরেকটা সুবিধা আছে, যেহেতু ওপেন সোর্স ওপেন লাইসেন্সিং, মানে সারা দুনিয়া যে কেউ আপনার এই কোডটার উপরে মডিফিকেশন করতে পারে। সো কোডে যদি কোনো বাগস বা কোনো ক্রিটিক্যাল সিকিউরিটি ইস্যুস থাকে, সেটা আস্তে আস্তে দেখা যায় কেউ না কেউ ডেভেলপ করে ফেলে, কেউ না কেউ কি করে ইমপ্রুভমেন্ট এনে নেয়, যার কারণে প্রজেক্টটা খুব দ্রুত সাধারণ একটা, প্যাচ করে ফেলে স্যার হ্যাঁ প্রত্যেকটা একটা জিনিস। চিন্তা করে দেখেন, একটা মাইক্রোসফট বা গুগল, আচ্ছা তাদের কতজন এমপ্লয়ি? হ্যাঁ, 10-20 হাজার, 50,000, 1 লাখ, 2 লাখ, 10 লাখ, 20 লাখ, হোয়াট এভার। কিন্তু এই 20 লাখই কিন্তু তাদের এমপ্লয়ি। সেইখানে ওপেন সোর্সের কোটি কোটি ইউজার থাকে, এবং কোটি কোটি ইউজাররা লক্ষ লক্ষ বাগস বের করে। লক্ষ লক্ষ বাগস গুলা যখন প্রোগ্রামাররা নিজেরা কমিউনিটির মাধ্যমে যখন আস্তে আস্তে বাগস গুলা সলভ করে ফেলে, তখন খুব দ্রুত, যেখানে মাইক্রোসফটের সময় লাগবে 1 বছর, সেখানে কিন্তু ওপেন সোর্স দেখা যাচ্ছে 3 মাসেই এই বাগস গুলা ডেভেলপ করে ফেলতেছে। কারণ ওদের তো কোনো পেমেন্ট নাই, এটা মানুষ নিজের প্যাশন থেকে, নিজের একটা তাগিদ থেকে তারা এই কাজটা করে। তো এই স্কিল কয়টা ডেভেলপ। পয়েন্ট, হ্যাঁ একটু এই কয়টা পয়েন্ট একটু পড়বেন, এবং পড়ে সিচুয়েশন অনুসারে কিছু উত্তর দেওয়ার চেষ্টা করবেন, যে ওপেন সোর্স থেকে কিভাবে ইনকাম করা যায়, সফটওয়্যার ডেভেলপার কোম্পানিগুলা কিভাবে ওপেন সোর্স থেকে ইনকাম করে। এই কয়টা পয়েন্ট, এটা হচ্ছে 239 নাম্বার পেজ। পারবেন? হ্যালো। জি স্যার। আচ্ছা ঠিক আছে। তো আমরা আম, আরেকটা চ্যাপ্টারই আছে, সেটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট। তো আমরা নেক্সট ক্লাসে জিনিসটা নিয়ে আলোচনা করি। আমি আপনাদের একটা প্র্যাকটিস দিই। হ্যাঁ, সকালের ক্লাসে জিনিসটা নিয়ে প্র্যাকটিস করাইছিলাম। ওনাদের তো আসলে আমি সরাসরি পাই, ওনাদের স্যার যেই, সময় নাই, আপনি একটা নতুন লিঙ্ক দেন আগে। হ্যাঁ হ্যাঁ, একটা নতুন লিঙ্ক দিই, থ্যাংক ইউ। না, কল ধরে নাই তো। আবার কল দিমু? আর কল দিমু? হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো আপনারা সবাই এই নতুন লিঙ্কটায় চলে যান, মেসেজ বক্সে দেওয়া আছে, আমি গুগল ক্লাসরুমের লিঙ্কটাও এডিট করে দিচ্ছি। আরে মা সকালবেলা দেখি তো আমার ভিডিও কল ছিল তো এই আমি সকালবেলা একটু করে আচ্ছা, আপনারা যারা এখনো পুরানো লিঙ্কে আছেন, তারা নতুন লিঙ্কটায় চলে যান, আমি এই লিঙ্কটা অফ করে দিই। জায়দ ভাই কি ঢাকা? জি ভাই, আমি ঢাকা চলে এসেছি। তাহলে কালকে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আচ্ছা, সকালে ক্লাসটা কি হবে? এটা তো শিওর না। ইয়াসিন আসে, আপনার ভিডিও রান হয়ে গেছে। কালকে সকালে না এক্সাম হওয়ার কথা। কিসের এক্সাম? ওই যে ড্রয়িং 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 এর স্যার তো বলছিল। কি ক্লাস টেস্ট? আমার তো মনে হয় উনি তো সেশনাল। সেশনাল যেটা ফাইনাল নাকি কাল। তো এটা তো এটা ডেট দিয়ে দিছে না, এটা তো কালকে হবে না। আপনার কি এটা 6 তারিখ সম্ভবত ডেট দিচ্ছে। 6 তারিখ, হ্যাঁ 5-6 তারিখের মধ্যে যা যা হবে 6 তারিখ, 5-6 তারিখ। তাহলে তো ত্রিপলিও কালকে সেশনাল হবে না, না ভাইবা? না কালকে এখন স্যারের উপর ডিপেন্ড করতেছে, ইটস টোটালি ডিপেন্ডস অন স্যার। কিন্তু আমরা তো কোনো কিছু কি কি আচ্ছা দেখা আসবে যাক, না দেখা যাক কালকে যাই একটু তারপরে। স্যারের সাথে কন্ট্যাক্ট করলে ভালো হতো। কালকে কোনো ভাইবা হবে না, যতটুকু শিওর, কালকে কোনো এক্সাম নাই।
আর সকাল 7:30 ক্লাসটা যদি ড্রয়িংটা না হয় তাহলে একটু দেরি করে হ্যালো। যাবো। জি স্যার। জি স্যার। হ্যাঁ, ওকে, আমি একটু স্ক্রিনটা জাহিদ ভাই শেয়ার কল করি। দিয়েন ইসের পর। ঠিক আছে। 3645 টাকা ছিল। আচ্ছা, 3645 জাহিদ ভাই পজ করেন, এই নয়েজ হয় আপনার। লেখাটা কি পড়তে পারছেন? হ্যাঁ, একটু মিউট করেন। জি স্যার। হ্যাঁ, কি আসছে? জয়েন করে ফেলছে স্যার। তাহলে আচ্ছা, দেখেন, তো এরকমই যদি একটা প্রশ্ন আসে যে লেখা আছে, ইউ ওয়ার্ক ফর এ মেজর ই কমার্স অর্গানাইজেশন এজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, the marketing department has requested the software department to develop features that will take the information from the users uh, of the users buying habits using cookies and other tracking technologies. As you have studied professional ethics at your university, propose safe procedures for consumer profiling so that both your organization's profit and customers' privacy is protected. আচ্ছা, তাহলে দেখেন তো স্যার, এই যে একটু আগে প্রোফাইলিং, তারপর এই এই কনজিউমার প্রোফাইলিং বা এই বিষয় নিয়ে আলোচনা করলাম না? জি স্যার। হ্যাঁ, তাহলে এরকমই যদি একটা সিচুয়েশনাল কোশ্চেন আপনাদের আসে যে যে তুমি আহ, আপনার আপনার তোমার কোম্পানিতে এরকম একটা ফিচার ডেভেলপ করতে চাচ্ছ যেটার মাধ্যমে কনজিউমারের ডেটা নেওয়া হবে। আচ্ছা, ভালো কথা, ডেটা নেওয়া হবে, কিন্তু এমন একটা জিনিস সাজেস্ট করো, একটা প্রসিডিওর সাজেস্ট করো যার মাধ্যমে ডেটা নিলে কোম্পানিরও লাভ হবে কিন্তু কাস্টমারেরও প্রাইভেসি লঙ্ঘন হবে না। কথা বুঝছেন? জি স্যার। এই জিনিসটা নিয়ে আপনারা খাতা কলম খুলে চেষ্টা করেন, দেখি কে কি লিখতে পারেন। আমি একটা অ্যাসাইনমেন্টের মতো ক্রিয়েট করতেছি, এটার মধ্যে জমা দেন, আমি দু একটা খাতা পড়ে দেখি। স্যার আমার হাত আমি ভাঙা। সমস্যা নাই, আপনি টাইপ করে লেখেন, চেষ্টা করেন। আমার কথা হচ্ছে চেষ্টা করেন, যেহেতু আমাদের বেসিক্যালি ফাইনাল এক্সাম সামনে, একটু লেখার হাতটা আসতে হবে। অনেকেই কিন্তু সময়ের মধ্যে লেখাটা লিখতে পারেন। আছে করি, অনেকের কিন্তু একটা বড় প্রবলেম হয়েছে। আমাদের মিড টার্মেও সেম ছিল, ফাইনালেও সেম। প্রশ্ন থাকবে চারটা, চারটা প্রশ্নের জন্য 2 ঘন্টা সময়, তার মানে আধা ঘন্টা করে মোটামুটি একটা প্রশ্নের জন্য পাওয়া যায়। অনেককেই দেখছি যে একটা প্রশ্ন শুরু করছে কিন্তু শেষ করতে পারেনি। তো এটার মিনিং হচ্ছে যে তার আসলে আগে থেকে অত লেখার ওরকম প্র্যাকটিস নেই, হঠাৎ করে পরীক্ষার হলে লিখতে গেছে, আধা ঘন্টায় কমপ্লিট হয়। কথা বুঝতে পারছেন? একটু একটু লেখেন। আমি প্রশ্নটা ক্লাসরুমেও দিয়ে দিচ্ছি, একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে। স্যার আমি তাহলে আকারে দিই, আপনার কি বলে যে ওয়ার্ড আকারে দিই, কারণ আমার ডান হাত ভাঙা তো, আপনার যেভাবে গত ক্লাস আমি একটু করতে পারিনি আপনি। সোজা হয়, আপনার যেহেতু হাত ভাঙা, বাট অন্যরা একটু খাতা কলমে ট্রাই করেন। হ্যাঁ, অন্যরা একটু খাতা কলমে ট্রাই করেন। তো আচ্ছা, 31A4 লেখা থাক, সমস্যা নাই, ওদেরও সকালে এটা প্র্যাকটিস করাইছি। ঠিক আছে স্যার, সমস্যা নেই, আপনি দিয়ে দেন। এটা ডিউ ডেট হচ্ছে 28, টাইম মনে করেন 11টা। অ্যাসাইন ক্লাস ওয়ার্ক টপিক। আচ্ছা, সো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লাস ওয়ার্কটা।
আমি স্ক্রিনেও খুলে রাখতেছি, আপনারা একটু চেষ্টা করেন। হ্যাঁ, মোটামুটি এখন তো 10টা 5 বাজে। আর কেউ আসলো? 15-20 মিনিট একটু ট্রাই করেন লেখার মতো। যদি এরকম একটা ছোট প্রশ্ন আসে, সলভ করতে পারেন কিনা। সবাই কি প্রশ্ন দেখতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, অন্যরা দেখি। এই যে রাজিয়া সুলতানা ম্যাডাম আছেন? হ্যালো। জি স্যার। হ্যাঁ, হ্যাঁ। তাহলে আপনি কি প্রশ্ন দেখতে পাচ্ছেন? জি স্যার, আমি একটু অসুস্থ তো। হ্যাঁ, অসুস্থ আমিও। ওই আপনার মতো আমারও ঠান্ডা লেগে আছে। আচ্ছা, একটু চেষ্টা করেন। ঠিক আছে? ওকে। হ্যালো স্যার, আছেন? তানভীর ভাই, বলেন। ভাই আমি ওই যে মানে আমি পরে ঢুকছি তো, একটু আমাকে একটু এক্সপ্লেন করবেন? এটা আমি মূলত লিখতে দিছি, কি কোন বিষয়টা লিখবো? এটা স্যার একটা কোয়েশ্চেন দিছে যে আপনার এটা পড়ে আসলে জি বলতে চাচ্ছে যে আপনি মানে বলতেছে যে আপনি একটা সফটওয়্যার ডেভেলপ করতেছেন। জি এখন আপনি এই সফটওয়্যারটা ডেভেলপ করার মাধ্যমে আপনি যে মানে কি বলে যে কুকিজ ক্রিয়েট করার মাধ্যমে আপনি আহ, মানে একটা প্রাইভেসি প্রোটেক্টেড একটা তৈরি করবেন, সফটওয়্যার তৈরি করবেন যার মাধ্যমে অর্গানাইজেশন এবং কাস্টমার দুজনেই প্রফিটেড হয় এবং কারো যাতে কোনো প্রকার কোনো সিকিউরিটি ব্রিচ না হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ ভাই। তানভীর ভাই, কনজিউমার প্রোফাইলিংটা এটা কোন জায়গায় বইয়ের পয়েন্ট গুলো একটু আগে পড়া তারপর ইয়ে করতাম। আমি যেভাবে করবো কিছু কিছু মাথা, তারপর
ট্রান্সপারেন্সি হতে পারে, বাকিগুলো একটু চিন্তা করে দেখবো। ইউজার কন্ট্রোল টাইপের কিছু একটা থাকতে পারে, বুঝতে পারছেন? বুঝতে পারছি। আমরা যদি হ্যালো, এটাকে পয়েন্ট আকারে ভেঙে নিই তাহলে সেক্ষেত্রে একটু সহজ হবে। হ্যাঁ, জি স্যার। লিখতেছেন আপনারা সবাই? জি স্যার। কিছু ট্রাই করেন আর কি, একটা খাতায় কিছু লেখেন। এত এত মানে ফর্মাল না, কথা বুঝতে পারছেন? একটু প্র্যাকটিস। প্র্যাকটিস মানে হচ্ছে যে, যেহেতু আমাদের লেখার আপনাদের সামনাসামনি থাকলে হয় কি, আমি যখন ফিজিক্যাল ক্লাসগুলা নেই জি স্যার। তখন সবসময় ছোট ছোট এরকম প্রশ্নগুলা সলভ দিয়ে দিই, কারণ এগুলাই কিন্তু আলটিমেটলি ফাইনালে আসে। এরকম টাইপের আর কি স্যার। হ্যাঁ, এরকম টাইপের অনেক ক্ষেত্রে, যেমন আপনাদের একটা প্রশ্ন আমি রিপিট দিছিলাম, মনে আছে মিড জি স্যার। টার্মে? তারপরেও কিন্তু স্যার খুবই খারাপ রেজাল্ট আসছে। এইগুলা করলে তো আমি আমি আর কি করব? একই জিনিস মনে করেন ক্লাসে প্র্যাকটিস করাইলাম, ওইটাই দিলাম পরীক্ষায়। সেটা যদি কেউ সঠিকভাবে লিখতে না পারে। আবার আপনাদের তো আরো সুবিধা, আপনাদের ক্লাসের রেকর্ডিংও থাকে। ফিজিক্যাল ক্লাসে তো দেখা যাচ্ছে না আসলে তো গেছে, ওই দিনের আর পড়াই পড়তে পারলো না, কিন্তু আপনাদের তো ক্লাসের রেকর্ডও থাকে। সব দিক থেকেই একটু ট্রাই করেন। হ্যাঁ, আবার অন্ধভাবে এটারই উত্তর দিয়ে দিয়েন না। ঠিক আছে, আগে দেখেন এটা আসছে কিনা পরীক্ষায়। অনেক স্টুডেন্ট আছে এই একই কাজ, মানে না হইলেও 20-25টা খাতা তো পাইছি যে কুইজেরটাই লিখে দিছে, অথচ ওটা পরীক্ষায় আসে নাই। পরীক্ষায় আসতে হবে তো এটা। একটু চেষ্টা করেন, আমরা মোটামুটি 10টা 20 থেকে দেখবো দু একটা খাতা পাই কিনা। দু একজনের উত্তর পড়লাম, ফিডব্যাক নিলাম।
Someone wants to join. এত দেরি কেন স্যারদের? একটু দেখি। একটু পরে মাসফুম আহমেদ। আচ্ছা, লিখছে by transparency and informed consent. For example, when users log in or sign up for services or এটা কি লিখছেন স্যার? লয়ালিটি প্রোগ্রামস। আচ্ছা, loyalty programs আছে। Loyalty programs provide them with detailed information. Also, data security is a big issue. আচ্ছা, anonymize personal data। আচ্ছা, anonymize বুঝতে পারছি। পার্সোনাল ডেটা টু প্রোটেক্ট ইউজার এটসেট্রা। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে স্যার, এটা ঠিক আছে, আপনি বেশ কয়েকটা পয়েন্ট লিখছেন, কিন্তু একটা লাইনও ফুল সেন্টেন্স না, খেয়াল করছেন? একটা ফুল সেন্টেন্সের কি থাকে? সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে কোনো জিনিসটাই, যেমন অ্যানোনিমাইজ পার্সোনাল ডেটা টু প্রোটেক্ট ইউজার,
ঠিক আছে একটা পয়েন্ট, অলসো ডাটা সিকিউরিটি ইজ এ বিগ ইস্যু। এইভাবে লিখলে তো হবে না, লিখতে হবে কি যে আই উইল, যেমন এখানে প্রশ্নটা ছিল কি যে আপনি কি প্রপোজ করবেন, তাহলে এইভাবে লিখতেন যে আই উইল প্রপোজ দ্য সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টিম টু টেক নেসেসারি মেজারমেন্টস টু ইম্পোর্ট ডেটা সিকিউরিটি অথবা টু improve the data security of the company so that the user's data is secured and there is no chance of data breach etc etc। এরকম এরকম করে যদি একটা সেন্টেন্স লেখেন তাহলে জিনিসটার প্রেজেন্টেশনটা আরো সুন্দর হবে। ঠিক আছে, আচ্ছা আরো দেখিয়ে দু একটা লেখা, ঠিক আছে লেখা ভালো হয়েছে। আরো দু একজন কি লিখছেন, কিছু জমা দিছেন? আচ্ছা, এই যে ইফতেখারুল ইসলাম আছেন নাকি? আসেনি। অন্যরা কি আর কেউ লিখবেন? স্যার লিখেছি একটু। আচ্ছা, লিখে জমা দেন, আমি একটু পরে আবার দেখতেছি। আমি এখন স্যার লিখতেছি স্যার, আর 5 মিনিট টাইম দিলে একটু সাবমিট করতে পারতাম। কি অবস্থা, আর কেউ কি জমা দিতে চাচ্ছেন? স্যার আমি জমা দিয়ে দিচ্ছি। দিছেন? জি আচ্ছা স্যার। দেখি। এই যে এস এম তানভীর হোসেন নাকি? জি স্যার। আচ্ছা, এস এম তানভীর হোসেন। আমি ছোট ছোট পয়েন্ট করে লিখছি স্যার। Use ethical profiling to balance profit and customers' privacy। আচ্ছা, tell users about data collection with clear policies and consent forms। আচ্ছা, তারপর লিখছে get clear user consent to collect and use their data। Collect only the data needed for profiling and avoid tracking too much। Use strong security to prevent data breaches। Allow users view, change or delete their data। This helps use data responsibly, build trust and keep promise। হ্যাঁ ঠিক আছে, ভালো লিখছেন, কোনো সমস্যা নেই।
তো দেখেন আসলে প্রশ্নের উত্তর কিন্তু স্যার খুব আমি বড় না। দিছি স্যার। হ্যাঁ, আচ্ছা, প্রশ্নের উত্তর যে খুব বড় সেটা কিন্তু না। স্যার আচ্ছা, প্রথমে পয়েন্ট করে নিছিলাম, তারপরে পয়েন্টটাকে সমস্যা নাই, আপনি যখন লিখবেন তখন হচ্ছে সুন্দর করে ওই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট একটা একটা সেন্টেন্স সেন্টেন্স করে সুন্দর করে লিখবেন, ঠিক আছে? এইটা হচ্ছে ডাউনলোড করি। As a software engineer, I will propose a safe procedures for consumer profiling so that my organization and customer both will be profited at. Noticing that the individual data will be collected and consent will be needed. Choice individuals এই যে বানান টানান কিন্তু ঠিক মতো লিখেন। হ্যাঁ, has the right to select his or her personal data wants to share or not. Use of data individuals, every individual has the right to know. না স্যার, এইটা হচ্ছে কি ওই বেসিক টেনেটস গুলো আপনি লিখতেছেন, এইভাবে লিখবেন না, ঠিক আছে? এমন ভাবে লিখবেন যাতে প্রশ্নটার সাথে আপনার উত্তরটা সামঞ্জস্য থাকে, বুঝতে পারছেন? যেমন এই যে এখানে লিখলেন যে আই উইল ইমপ্লিমেন্ট অ্যাপ্রোপ্রিয়েট টেকনিক্যাল অর্গানাইজেশন মেজার টু প্রোটেক্ট পার্সোনাল ডেটা, এটা ঠিক আছে। হ্যাঁ, কিন্তু এই যে এই লেখা বা চয়েস এরকম না, বুঝতে পারছেন? এইভাবে লিখবেন, ঠিক আছে? এটা এটা লেখা ঠিক আছে, ওকে? জি স্যার। আচ্ছা, ক্লিয়ার এন্ড ট্রান্সপারেন্ট। হ্যাঁ, দেখি স্যার কি লিখছে। Ensure that the user are aware of how their data is collected and used. Need to provide a clear, easily accessible privacy policy that explains the data collected, how to access. Ensure that only authorized personnel have access to sensitive user data. হইতে পারে, কোনো সমস্যা নেই। তো দেখেন এক একজন এক এক ভাবে জিনিসটার অ্যান্সার দিচ্ছে, কোনো সব প্রবলেম নাই। আপনি নিজের থেকে অ্যান্সার দিতে পারেন, বই থেকে যদি কিছু স্যার পড়ে আমার আসেন। দেখবেন আমি দিছি স্যার আরেকটু হ্যাঁ, আগে। হ্যাঁ, দেখতেছি। তাহলে সবই উত্তর আসবে, কিন্তু আনএক্সেপ্টেবল কোনটা? আনএক্সেপ্টেবল হচ্ছে যেটা একেবারে টপিকের বাইরে, ওটার সাথে টপিকের কোনো সম্পর্কই নাই, সেই জিনিসগুলো হচ্ছে আনএক্সেপ্টেবল। ওটাতে কিন্তু খাতা ভরে লিখলেও কোনো নাম্বার নাই। আচ্ছা, এখানে কি লিখলেন? We should ensure encryption like encrypt data during transmission and storage to protect it from unauthorized access. Conduct regular audits to ensure that security are up to date. Allow users to view their data collected about them. Provide an easy to understand privacy policy detailing the purpose, methods and extent of the data collection. হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, ভালো মার্ক, কোনো সমস্যা নাই। তো অন্যরা যারা মানে প্র্যাকটিস করছেন দেখতেছেন মোটামুটি। আচ্ছা, কুকি কনসেন্ট মেকানিজম, তারপরে এনশিওর ইউজার আইডেন্টিটি ইজ ভ্যালিড, কালেক্ট নেসেসারি ডেটা ফর প্রোফাইলিং। এখানে আপনি মনে হয় বোঝা যাচ্ছেন কালেক্ট অনলি নেসেসারি ডেটা ফর প্রোফাইলিং, শুধুমাত্র যেটা প্রোফাইলের জন্য দরকার সেটা নাও। হ্যাঁ, তার বাসার অ্যাড্রেস যদি না লাগে তাহলে সেটা নিও না, এরকম। আচ্ছা, লিমিটস সেট অন আওয়ার ডেটা স্টোরেজ টাইম এন্ড ডিউরেশন, কমপ্লায়েন্স উইথ ডেটা প্রোটেকশন লস, এনশিওর উই ইউজ আপডেট টেকনোলজি। হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই, এটাও সুন্দর আছে। তো এই এই ওভারঅল আমাদের মোটামুটি একটা প্র্যাকটিস হইলো। তো সামনের ক্লাসে আমাদের আরেকটু আলোচনা বাকি আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এই পর্যন্ত যেগুলা যেগুলা বলছি, হ্যাঁ, গুরুত্বপূর্ণ টপিক বই থেকে থেকে বলছি না, জি স্যার। ওই প্যারাগ্রাফগুলো একটু পড়েন, ওই প্যারাগ্রাফগুলো পড়েন। প্রশ্ন বিভিন্ন ভাবে আসতে পারে, হয়তো আমি কখনো কখনো সরাসরি প্রশ্ন করি, এটার মধ্যে পার্থক্য বলো, এটার মিনিং কি, ওটার মিনিং কি। আবার কখনো কখনো কি একটু ঘুরে একটু বলেন। জাস্ট একটা সিচুয়েশন দিয়ে বলি, একই উত্তর। দেখেন আপনারা কিন্তু এক একজন এক এক রকম উত্তর দিচ্ছেন, তাই তো? উনি এটা লিখছে, এটা লিখছে, এটা লিখছে, কিন্তু কেউই না কম মার্কস পাবে না।
মার্কটা কমবে কখন বা ফেলটা আসবে কখন? ফেলটা আসবে যখন ইররিলেভেন্ট লেখা লিখলে। হ্যাঁ, irrelevant, তারপরে এনাফ লেখা না, inadequate, জাস্ট এক লাইন লিখেই উত্তর শেষ। সেক্ষেত্রে তো স্বাভাবিকভাবেই নাম্বারটা অনেক কম আসে। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা একটু অ্যাটেন্ডেন্সে চলে যাই। কাউসার ভাই একটু পজ করেন। কাউসার ভাই আচ্ছা, আমি মিউট পজ করেন। করতেছি, দেখি না হয়ে গেছে হয়েছে, স্যার। হয়ে গেছে। জি। সরি, আজকে আমার ভয়েসের অবস্থা ভালো না, হয়তো লেকচারটা ভালো মতো হয় নাই। না স্যার এনাফ। না স্যার, আপনার প্রত্যেকটা আপনি ক্লাস যথেষ্ট ভালো ক্লাস ফাইন করেন। হয় স্যার। প্রথম দিকে হয়তো আমাদের সাজিদুল একটু হক, বিরক্ত লাগতো। সাজিদুল হক এখন আফ্রিদি, ভালো। নাই স্যার। ফকসিদ আহমেদ, Yes, sir. Yes, sir. মহিউদ্দিন আহমেদ, ইয়েস স্যার। এস এম তানভীর হোসেন, ইয়েস স্যার। আরিফ হোসেন, বন্ধন কুমার সাহা, বশির হোসেন বাপ্পি, মিরাজুল ইসলাম, জিহাদুল হক, মুরাদ Yes, হোসেন, sir. সাবিহা প্রেজেন্ট স্যার। খাতুন, প্রেজেন্ট জিয়া- স্যার। জিয়াদুল হক আছে, মুরাদ হোসেন আছে, সাবিহা খাতুন আছে, Ji, sir. গাজী মোসাম্মদ আফিয়া বিলকিস। নাই স্যার। আচ্ছা, ম্যাডামের নামটা নতুন লাগতেছে কেন? মতিউর রহমান, স্যার অভিনব, ম্যাডাম ম্যাডাম এইখান থেকে চলে গেছিল, আবার ব্যাক করছে স্যার। তাহলে তো ওনার নাম্বার টাম্বার এগুলো। এখন কিভাবে বলবো স্যার, উনি তো কবির হাসান রিজন, Yes, sir. রোহান বখতিয়ার। স্যার মতিউর রহমান ছিলাম তো, অ্যাবসেন্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, না 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 না, ঠিক আছে। দিয়ে দিছি। রোহান বখতিয়ার, মির্জা সোহানুর রহমান সোহান, ফাতেমা আক্তার, প্রেজেন্ট স্যার। আশরাফুল আলম, হোসাইন রহমান, করিমুল ইসলাম নয়ন, শারমিন আফরোজ, ইয়েস স্যার। সারোয়ার হোসাইন, আব্দুল্লাহ মাহফুজ ইফতি, জুবায়ের আহমেদ, মিনহাজুল ইসলাম, রাকিবুল ইসলাম, মোসাম্মদ সুমায়া খাতুন, রিয়াদুজ্জামান রিয়াদ। কি ব্যাপার, সবাই অ্যাবসেন্ট? আমার কথা শুনতেছেন? জি স্যার। 21 জন আছে স্যার টোটাল। সিরাজুম মনিরা, লিজা আক্তার, এমদাদুল হক, আছে স্যার। Yes, sir. তারেক মাহমুদ। Sir Imdadul Haq. দিছে হ্যাঁ, দিছে। দিছে। তারেক মাহমুদ, ইয়াসফিন আরশি, আফরিন সুলতানা, ইয়েস স্যার। রাজু আহমেদ খান, ইয়েস স্যার। ইশরাত জাহান সাথী। প্রেজেন্ট স্যার স্যার। স্যার ইয়াসমিন আছে, তো মাইক্রোফোনের প্রবলেম স্যার। আচ্ছা আচ্ছা, এবং মাহফুজুর সিরাজুম রহমান। মনিরাও আছে স্যার। আচ্ছা, সিরাজুম মনিরা। জি স্যার। আচ্ছা, তারপরে মাহফুজুর রহমান, মামুনুর রশিদ, কায়সার আলম, ইয়েস স্যার। ইয়াসিন আরাফাত, Yes, sir. এমডি আমিন, তাজরিয়ান চৌধুরী, মারিয়া আক্তার, আছে স্যার। রাজিয়া সুলতানা, শাহাদাত হোসেন ইয়েস স্যার। সুজন, স্যার রাজিয়া সুলতানা Yes, আছে। sir. স্যার Sir মারিয়া। Shahadat. আর স্যার দিছে মারিয়া দিছে 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 স্যার। মারিয়া আক্তার। আচ্ছা, তারপরে শাহাদাত হোসেন সুজন, Yes, sir. রাহাত উলফাত নয়ন, Yes, sir. সামানিয়া জান্নাতি, শৌক আল সুসময়, প্রেজেন্ট স্যার। হুজ্জাতুল ইসলাম তাহা, Yes, sir. মোসাম্মদ আসমা আক্তার, ইয়েস স্যার। মোসাম্মদ রিফা সানজিদা আনিকা, ইয়েস স্যার। তানভীর আহমেদ।
আচ্ছা দেখেন তো আরো কারো মিস গেছে কিনা। না স্যার। হ্যাঁ, কারো কি মিস গেছে মেসেজে? সিরাজুল মনিরা, হ্যাঁ দিছি। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাস হচ্ছে আমাদের 5 তারিখ, ওটাই লাস্ট ক্লাস। আর আপনারা যে কটা টপিক বললাম একটু পড়ে আসেন। ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।